বাড়িতে খেতে। তো তাদের জন্য যে খাবার ব্যবস্থা হবে, আর কেউ একজন অসুস্থ আছে বা কেউ আজকে মিউজিক থেরাপি নিয়ে দু চারটে কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সংগীত বলতেই আমাদের মনে যেরকম একটা ভাব আসে, আর মিউজিক থেরাপিতে যে ধরনের সঙ্গীতের ব্যবহার হয় দুটো কিছুটা অন্যরকম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সঙ্গীতের কথা ভাবি তখন আমরা যে ধরনের সঙ্গীত আমরা তৈরি করি বা যে ধরনের সঙ্গীত পরিবেশিত হয় সেটা সাধারণত অসুস্থ বা রোগগ্রস্ত মানুষদের জন্য তৈরি হয়, বা তারা সেটা উপভোগ করার জন্য আমাদের অনুষ্ঠানে আসেন না। কিন্তু যখন মিউজিক থেরাপি হবে তখন সেটা তাদের জন্য বিশেষভাবে তৈরি হওয়া প্রয়োজন। যেমন ধরুন, আমরা কিছু মানুষকে নেমন্তন্ন করেছি বাড়িতে খেতে। তো তাদের জন্য যে খাবার ব্যবস্থা হবে, আর কেউ একজন অসুস্থ আছেন বা কেউ পীড়িত মানুষ, রোগী, তার খাওয়ার ব্যবস্থা একেবারেই আলাদা। মানে যখন রোগীর খাবার ব্যবস্থা হবে তখন তার ক্লিনিক্যাল স্টেটাস মানে শারীরিক অবস্থা হিসেবে ব্যবস্থা করা হয়। সেরকমই যখন মিউজিক থেরাপির যে মিউজিক তৈরি করা হয় সেটাও সেই রোগীর স্পেসিফিক পেশেন্টের ক্লিনিক্যাল স্টেটাসের উপর নির্ভর করে। আপনাদের কিছুটা পেছিয়ে নিয়ে যাই। 1891 সাল 4 জুলাই। সে সময় দ্য ল্যান্সেট বলে একটা মেডিকেল জার্নাল খুব বিখ্যাত ছিল, প্রকাশিত হতো। সেখানে ডক্টর ফ্রেডরিক হার্টফোর্ড একটা চিঠি লিখেন ওখানকার মানে দ্য ল্যান্সেটের এডিটরকে। উনি এর ইয়ে হয় মানে হেডলাইন হয় দ্য মিউজিক ইলনেস। তো সেখানে উনি বলেন যে মিউজিক থেরাপি যদি সত্যি কাজের হয় তাহলে খুব ভালো হবে যদি এটা আরো ওয়াইডার কমিউনিটি মানে এটা যদি ছড়িয়ে দেওয়া যায় এবং এটা যদি অ্যাভেলেবল করানো যায় টু দ্য ওয়াইডার কমিউনিটি অফ দ্য পেশেন্টস। উনি এর মধ্যে দুটো আর্টিকেল মানে কথা উল্লেখ করেন। একটা হচ্ছে মিউজিক অ্যাজ এ রেমেডি, আর হচ্ছে মিউজিক ইন দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজেস। এছাড়াও উনি ওনার সঙ্গে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা উনি উল্লেখ করেন। কথা হচ্ছিল যে মিউজিক কি করে সাবসাইড করতে পারে সিমটমস বা মিউজিক ব্যবহার হতে পারে। তো এই কথা উনি ওনার চিঠিতে উল্লেখ করেছিলেন। তখন তিনি জানতেন না কি তার ঠিক 60 বছর পরে ইউএসএ তে মিউজিক থেরাপিস্ট অ্যাজ এ প্রফেশন রিকগনাইজড হয়। এরপরে আমরা একটু দেখি যে আগে কেমন ছিল, একটু একটু অতীতে ফিরে যাই। তখন আমরা দেখতে পাবো যে মিউজিক থেরাপি ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার হয়েছে উইথ সাকসেস।
তো around 1942 তখন প্রেসিডেন্ট রুজভেল্ট ছিলেন, তখন এই সেনারা যে চিফ ছিলেন উনি ইস্টম্যান স্কুল অফ মিউজিকের ডিরেক্টর এবং ইউনিভার্সিটি অফ মিশিগানের চেয়ার অফ দ্য মিউজিক ডিপার্টমেন্ট, এদেরকে নিয়ে এরা কথাবার্তা বলেন এবং এরা ঠিক করেন যে সেনাতে মিউজিশিয়ান অ্যাপয়েন্ট করা হবে। ওই সময় মহিলা সেনা অ্যাপয়েন্ট করা হয়। পরে অক্টোবর 1943-তে সার্জেন্ট জেনারেল নরম্যান টি কার্ক ইনি বলেন যে মিউজিক একদম অফিসিয়াল পার্ট অফ দ্য আর্মি হবে এবং রিকন্ডিশনিং প্রোগ্রামের অন্তর্গত চলবে। তো প্রথম দিকে তো এরকম ছিল এটাকে ওরা ভেবেছিলেন যে এন্টারটেইনমেন্ট করবেন, তাতে ওদের মেন্টাল হেলথ, সেনাদের মেন্টাল হেলথ, মিউজিক অ্যাজ এন্টারটেইনমেন্ট যদি ওরা পান বা সেনারা যদি নিজেরাই মিউজিক করেন তাদের মধ্যে একটা সুন্দর মানসিক বেটারমেন্ট, সেইভাবে ওরা ভেবেছিল। পরে এরা অসুস্থ সেনাদের জন্য মিউজিক ব্যবহার করা শুরু করে। প্রথম দিকে যখন মিউজিশিয়ানদের বলা হলো যে চলুন আপনারা দেখুন, চেষ্টা করি যে অসুস্থ সেনাদের কিভাবে আপনারা থেরাপি দিতে পারেন, তো ওরা মিউজিক পরিবেশন করে, সঙ্গীত পরিবেশন করে। কিন্তু ওদের মনে হয় যে না, এটা ঠিক হচ্ছে না, যারা অসুস্থ তাদের জন্য ওরা যেন ঠিক মতন কাজ করতে পারছেন না। তখন ওরা ফিরে যান, ফিরে গিয়ে আরো এই বিষয়ে চিন্তা ভাবনা করে এটা নিয়ে আরো এ বিষয়ে আরো কিছুটা গবেষণার মতন করে তারপর ওরা ফিরে আসে। ফিরে এসে তখন সত্যি সত্যি যারা অসুস্থ, যারা আহত, তাদের ওরা এফেক্টিভলি মানে ওরা থেরাপি দিতে শুরু করে। এটা ছবি দেখা যাচ্ছে এখানে, তো এটা তো সার্জেন্ট জেনারেল নরম্যান টি কার্কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশে একটা বড় ছবি যেখানে সেনারা আছেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ছবি, সেনাদের ছবি, যেখানে 3 জন গান গাইছেন, 4th জন আছেন সম্ভবত এরকম ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, এখানে খাটে বসে আছেন চতুর্থ মহিলা। তো এই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মিউজিক অ্যাজ এ থেরাপি অ্যাকসেপ্টেড হচ্ছে। সঙ্গীত মানুষকে সুস্থ হতে কি করে, কেন সাহায্য করছে, কি করে সাহায্য করছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের বলি যে মিউজিক এমন একটা এক্সপিরিয়েন্স দেয় যাতে ব্রেইনের পুরো ব্রেইনটাই তাতে কাজ করে। আগে ধারণা ছিল যে সঙ্গীতের শুধু ডান দিকটা কাজ করে, বাঁ দিকটা অন্য কাজ করে, কিন্তু এখন লেটেস্ট যেটা আবার পরের দিকে যখন অনেক ভালো মেশিন, মডিফিশিয়েন্ট মেশিন আবিষ্কার হলো, তারপরে দেখা গেছে যে এফএমআরআই করে কি এফএমআরআই মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়েছে একজনকে, আর তারপরে মিউজিক চালানো হচ্ছে, তাতে দেখা গেছে যে পুরো ব্রেইনটাই অ্যাবাভ অ্যাভারেজ কাজ করছে। মিউজিকের নানা কম্পোনেন্টস আছে, যেরকম স্পিড কম্পোনেন্ট আছে, পিচ কম্পোনেন্ট আছে, ইন্টেন্সিটি কম্পোনেন্ট আছে, ডায়নামিক্স আছে, মানে কম বেশি যেটা সেম ইন্টেন্সিটি, তারপরে আপনার এর মধ্যে ফিলিং আছে, এর মধ্যে কথা আছে। তো আমাদের ব্রেনের এক একটা এরিয়া এক একটা জিনিসকে ডিসাইফার করতে পারে, মানে এক একটা জিনিসকে অ্যানালাইসিস করে আমাদের বোঝায়। তো তার জন্য এই এক একটা জিনিস, এক একটা যে এলিমেন্ট কে বোঝার জন্য পুরো ব্রেনটা ব্রেনের নানা অংশ কাজ করে। এবং তার জন্য এবার কি হয় কি, যারা অসুস্থ হয়ে পড়েন তাদের কি হয় কি, নিউরাল কানেকশন গুলো কেটে যায়, মানে পুরো ব্রেনটা কানেক্টেড থাকে না বলে এরা অসুস্থ হয়ে পড়ছেন। এবারে যেহেতু সঙ্গীত শোনার ফলে পুরো মানে বিভিন্ন অংশ কাজ করতে শুরু করছে, কাজে এই কাজ করতে করতে ওদের নিউরাল কানেকশন যেই হয়ে যায়, তখন তারা আস্তে 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 সুস্থ হয়ে ওঠেন। এই হচ্ছে, এই জন্য মিউজিক এত শক্তিশালী। So what's going on when we listen to music? We visited the USC Brain and Creativity Institute, where I had my head examined, literally, to try to figure it out. I'm going to go into this fMRI machine,
A tiny tube will surround me. We'll get a baseline reading of my brain, and then I'm going to listen to some music, and we're going to see how my brain responds. Just close your eyes, relax, and try and get into the music as best you can, okay? And here's what we saw. These are scans of my brain. The areas in red are where my activity is above average, in blue, below average. And as you can see, there's red activity all over my brain, not just in one specific area. 25 years ago, the idea was that language is in the left side of the brain and music is in the right side of the brain. But now that we've got better quality tools, higher resolution neuroimaging, and better experimental methods, we've discovered that's not at all right. How does that play out in different regions of the brain? When music enters and then gets shuttled off to different parts of the brain, it stops at specialized processing units in auditory cortex. They track loudness and pitch and rhythm and timbre and things like that. There's visual cortex activation when you're reading music as a musician or watching music. Motor cortex when you're tapping your feet, snapping your fingers, clapping your hands. The cerebellum, which mediates the emotional responses. The memory system in the hippocampus, hearing a familiar passage, finding it somewhere in your memory banks. Music is going on in both halves of the brain, the left and the right, the front and the back, the inside and the outside. এখন তো আপনারা বুঝেই গেছেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যাদের অসুস্থ তাদের ব্রেইনের বিভিন্ন অংশের যে ইন্টারনাল কমিউনিকেশন এটা ঠিক থাকে না বলেই তারা অসুস্থ। কিন্তু সঙ্গীত যদি তারা ঠিক মতো শোনেন, কারণ সঙ্গীত ব্রেনের নানা জায়গা নানাভাবে কাজ করে। যেমন ধরুন কথা বলছি, ধরুন আপনি স্বরলিপি পড়ছেন, পড়ে বাজাচ্ছেন বা গাইছেন, সেখানে আপনার একটা ব্রেনের একটা অংশ কাজ করছে। আবার ধরুন আপনি স্বরলিপি মুখস্থ করে গান গাইছেন, তখন আবার আরেকটা অংশ কাজ করছে। আবার যখন শুধুই আপনি শুনছেন, তখন আবার তৃতীয় অংশ কাজ করছে। যখন আপনি তাল দিচ্ছেন বা পায়ে তাল দিচ্ছেন, হাতে তাল দিচ্ছেন বা নাচছেন, বডি মুভমেন্ট হচ্ছে, তখন আবার আরেকটা অংশ কাজ করছে। আর যখন সঙ্গীতের ভাবে বিভোর হয়ে যাচ্ছেন, তখন আবার অন্য একটা অংশ কাজ করছে। এইভাবে মানে সঙ্গীত আপনাকে আপনার ব্রেইনের মানে সব দিকটাই অ্যাক্টিভেট করে দিচ্ছে, এবং যেটা অ্যাবাভ অ্যাভারেজ, মানে যেরকম স্বাভাবিকভাবে অ্যাভারেজ যে এরিয়া, তার থেকে অ্যাভারেজ যে মানে যেভাবে কাজ করে তার থেকে বেশি কাজ করছে। এবার আপনি কারো যখন শরীর খারাপ, যখন তিনি অসুস্থ, তখন তাদের যদি এই নিউরাল কমিউনিকেশন হয়ে যায়, তখন তারা সুস্থ হচ্ছে। এবার মিউজিক থেরাপিস্ট যিনি, তিনি তো জানেন যে কোনটাতে কি কাজ হবে, তাই না? কাজী উনি অসুস্থ মানুষের অবস্থা বুঝে, যার উনি ট্রিটমেন্ট করছেন, তার অবস্থা বুঝে তিনি সেই ধরনের মিউজিক থেরাপি দেবেন, এবং তাতে রোগীরা সুস্থ হয়ে উঠবে। এবার মিউজিক থেরাপির একটা ছোট্ট ভিডিও দেখাবো, যেখানে সময়ের আগে জন্মানো বাচ্চাদের কিভাবে চিকিৎসা করা হচ্ছে সঙ্গীতের মাধ্যমে। ভিডিওটা দেখানো হবে, তাতে বাচ্চাদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটাকে NICU, তাতে কিভাবে মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে ছোট বাচ্চাকে, সেটা আপনারা দেখুন। We did some feeding facilitation with Miles, and I used the Gato box, which is a major third, and it simulates the heartbeat. It's also really great for sucking behavior, and so what I do is I pace with him when he's sucking. I start out, each suck, I tap the Gato box, and I entrain with him. And then, as he's going, he starts to entrain with me, so that I can get him to pace and suck, swallow, breathe.
Silas, he has just started to be able to get music therapy. I've been going in and just singing for about 10 minutes at a time with him. He's so young that right now guitar would probably be too overstimulating. But as he gets older, I can keep doing music therapy and do it for longer periods of time. And it's also great for language development as well as neural development. So if we can just get a really nice, calm, relaxing environment, it helps everybody. এর ফাঁকে আমার দুটো ছোটখাটো মিউজিক থেরাপি নিয়ে গবেষণার কথা বলেই নি। তখন এই 2011-12 আমি রবীন্দ্র ভারতীতে শিক্ষকতা করি। সে সময় একজন ম্যাথমেটিশিয়ান, উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে he was a professor and head department of mathematics, প্রফেসর দিলীপ কুমার ভট্টাচার্য। উনি আমাদের ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টাল মিউজিকে উনি এমারিটাস প্রফেসর হিসেবে ছিলেন এবং আমাদের দুজনের মধ্যে আমরা দুজনে মিলে একটা ছোট রিসার্চ করি যেখানে মিউজিক্যাল ইম্প্যাক্ট অন হার্ট রেট এটা এ সম্পর্কে আমরা ছোট গবেষণা করি এবং আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সেও এই গবেষণা সম্পর্কে আমরা বলি, ইস্যুতে হয়েছিল এবং সিঙ্গাপুরও এটার প্রেজেন্টেশন হয়েছিল। পরে এই গবেষণা পত্র এফেক্টস অফ ইন্ডিয়ান রাগাস অন দ্য কন্ডিশনস অফ হার্ট এই শিরোনামে প্রকাশিত হয়। এবার আমি আমাদের দেশে কথা বলি। আমাদের দেশে অনেকেই মিউজিক থেরাপি নিয়ে খুব ইন্টারেস্ট নিয়েছেন এবং অনেকেই মিউজিক থেরাপি নিয়ে কাজ করছেন, কলকাতাতেও কাজ করছে, দেশেও কাজ হয়েছে, নানান কাজ হচ্ছে। একটা মানে জায়গা আমার বলা ছিল যে রাগ চিকিৎসার কথা অনেকে বলছেন যে রাগ চিকিৎসা, রাগ এই রাগ গাইলে এই ধরনের শারীরিক অসুস্থতা দূর হবে ইত্যাদি। কিন্তু আমার একটুখানি বলার ছিল যে actually evidence based findings হওয়া দরকার এবং সেটা আমাদের যে মানে accredited body যে ICMR, Indian Council for Medical Researches, ওদের স্বীকৃতি দরকার, তাহলেই ব্যাপারটা একদম ঠিক মতো হয়ে যাবে। দেখুন না, এরকম আমাদের এখানে কোভিড-19 যে প্রকোপ পড়ে তাতে নানা জায়গায় নানা রকম কিছু হচ্ছে। তো প্লাজমা থেরাপি দিল্লিতে হয়েছে বা নানা অন্যরকম নানা চিকিৎসা অনেকেই অনেক জায়গায় চেষ্টা করছেন, কিন্তু আইসিএমআর কিন্তু ঝপ করে বলছেন না কি প্লাজমা থেরাপিটা আমরা স্বীকার করে নিলাম, এটাই আপনাদের প্রোটোকলের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। এটা এখানে এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। ধরুন অক্সফোর্ডেও ভ্যাকসিনের কথা বলেছিলেন কিন্তু সেটাও হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে কুইনিনটাকে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হোক। ঠিক সেই সময় এফডিএ প্রায় বলতেও বলেনি না ঠিক আছে ডাক্তাররা করতে পারবেন কিন্তু আমাদের একটু সময় লাগবে এটা অ্যাকসেপ্ট করতে ইত্যাদি। কাজেই ইটস ইম্পর্টেন্ট কি এটা মানে ট্রিটমেন্ট প্রোটোকলে চলে আসা এবং অনেক কিছু ট্রিটমেন্ট প্রোটোকলে কিন্তু মিউজিক থেরাপি এসছে। আমাদের দেশে হয়তো সেভাবে এখনো হয়নি, ইউএসএতে হয়েছে এবং অন্য জায়গায় হয়তো হয়েছে। তো সেখানে এভিডেন্স বেসড যে থেরাপি, যেটা এভিডেন্স বেসড, যেটা রিসার্চ বেসড যে ফাইন্ডিং, সে ফাইন্ডিং এর ভিত্তিতে এবং যেরকম নিয়ম যে ট্রিটমেন্ট প্রোটোকল হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আসতে হবে। এবং রাগ চিকিৎসা এবং অন্যান্য যে ধরনের চিকিৎসার কথাই সবাই বলছেন সেটাতেই সেই ধরনের সেই লেভেলের এবং সেই কোয়ান্টিটিতে এভিডেন্স তৈরি হওয়া দরকার যাতে সেইভাবে কাজ হচ্ছে এবং রিপিটেবিলিটি অফ দ্য ফেনোমেনা, মানে যাতে যে কাজটা হচ্ছে সেটা সেই পদ্ধতি অবলম্বন করলে আবার হওয়া দরকার এবং সেটা 100 জনের উপর যদি করা হয়, প্রয়োগ করা, তাহলে 99 জনই লাভ হবে, অথবা 1000 জনের উপর যদি প্রয়োগ করা তাহলে 999 জনই লাভ হবে। এরকম ধরনের একটা অবস্থায় আসা দরকার, সেটা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করা সম্ভব যদি যথেষ্ট মানুষের উপর অ্যাপ্রোপ্রিয়েটলি স্যাম্পল নিয়ে সেটা করা হয়। কিছুদিন আগে আমরা লেখা পড়ছিলাম, এটা 2018
ইউনিভার্সিটি প্রেসে সেকেন্ড জার্নি পাবলিকেশন এটা পাবলিশ হয়েছিল। নিম হ্যান্সের ডক্টর শান্তলা হেগড়ে, শান্তলা, সরি উচ্চারণটা ঠিক হলো না, ডক্টর শান্তলা হেগড়ে, ওনার লেখাটা পড়ছিলাম। তো সেখানে উনি কনক্লুশনে বলছেন যে আমাদের যে আমাদের মিউজিকে আমরা যেটা সঙ্গীত করি তার সঙ্গে ওয়েস্টার্ন আর্ট মিউজিকের অনেক ক্ষেত্রেই অনেক রকম ভাবে মিল আছে। এবং ওয়েস্টার্ন আর্ট মিউজিকের যে থেরাপিতে ব্যবহার করার জন্য অনেক এক্সপেরিমেন্টেশনস, অনেক রিসার্চ ফাইন্ডিংস আছে, কিন্তু আমাদের সেই হিসেবে আরো অনেক কাজ করা দরকার। তো সেই কথাটা ওর লেখাটাই পড়লাম। আর যে কথা বলছিলাম যে একটা খুব আনন্দের কথা যে নিমহ্যান্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস এখানে একটা মিউজিক কম্পোজিশন ল্যাব তৈরি করেছে। তো এটা জুনের 2011-তে শুরু হয়েছে প্রথম এই ধরনের ল্যাবরেটরি, এবং এখানে ফ্যাকাল্টি ইনচার্জ ওই সেই ডক্টর শান্তলা হেগড়ে। তো এখানে এদের সব ইকুইপমেন্ট আছে এবং এরা যথেষ্ট সাপোর্টেড, ইটস ভেরি নাইসলি সাপোর্টেড, এবং আমরা আশা করতেই পারি যে আগামী দিনে প্রপারলি এক্সপেরিমেন্টেড এবং আমাদের সঙ্গীতে যে যথেষ্ট শক্তি আছে, যথেষ্ট ক্ষমতা আছে এই বিষয়ে কারোরই কোনো সন্দেহ নেই। শুধু সেটা পরীক্ষার পরিপ্রেক্ষিতে বা রিসার্চের পরিপ্রেক্ষিতে প্রপারলি এস্টাবলিশ হয়, যেভাবে আইসিএমআর অ্যাকসেপ্ট করে বা এফডিএ ইউএস এর এফডিএ অ্যাকসেপ্ট করে, সেইভাবে সেটা হয়ে যাওয়াটা দরকার। এবং ট্রিটমেন্ট প্রোটোকলে যখন মানে এটা ইনক্লুডেড হয়ে যাবে তখনই আমাদের মিউজিকও সেই একইভাবে একটা মানে থেরাপির অঙ্গ হিসেবে সামনে চলে আসবে। আজকে আমার কথা এখানে শেষ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।